হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি। এর আগেও আমি দিয়েছি, চ্যানেল ভিজিট করে দেখে নিও। এখনও দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়বে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, টেইলি কি? উত্তর আমরা লিখব বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ কর হচ্ছে টেইলি। টেইলি হলো ভূমিকর বা সম্পত্তি কর। এই কর ফরাসিদের সম্পত্তি অনুসারে ধার্য করা হতো, কিন্তু বাস্তবে মধ্যবিত্ত ও গরিব কৃষকদের এই কর দিতে হতো। নেক্সট প্রশ্ন, ভেন্টিএমে কি? উত্তর আমরা লিখব বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম হচ্ছে ভেন্টিএমে বা ভাতিয়াম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর ধার্য আয়কর, যা মূলত কৃষকরা প্রদান করত। মোট আয়ের 5% আয়কর হিসাবে দিতে হতো। অভিজাতরা এই করের কিছুটা প্রদান করলেও যাজকরা এই কর প্রদান থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। 1789 খ্রিস্টাব্দে এই কর ফ্রান্সে চালু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে টাইথ কি? উত্তর আমরা লিখব টাইথ হলো ফ্রান্সে প্রচলিত ধর্মকর। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় এই কর দিত। চার্চ বা গির্জাকে উৎপন্ন ফসলের 10% ধর্মকর বা টাইথ দিতে হতো। নেক্সট প্রশ্ন, ক্যাপিটেশন কি? উত্তর আমরা লিখব বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম হলো ক্যাপিটেশন। ক্যাপিটেশন হলো উৎপাদন কর। ফরাসিদের উৎপাদনের উপর এই কর ধার্য করা হতো। বাস্তবে যাজক অভিজাতরা এই কর প্রদান থেকে অব্যাহত পেতেন এবং ফ্রান্সের সাধারণ জনগণকে এই কর দিতে হতো। নেক্সট প্রশ্ন, করডে বা করভি কি? উত্তর লিখব বিপ্লব পূর্ব ফ্রান্সে বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রমদান অভিহিত হতো করতে বা করভি নামে। এই পরোক্ষ করের জন্য কৃষকরা বিনা পারিশ্রমিকে রাজাকে রাজপথ নির্মাণের জন্য এবং সামন্ত প্রভুকে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে শ্রমদান করতে বাধ্য হতো। নেক্সট হচ্ছে সস বা সেন্স ও সপার বা স্যাম্পাট কি? উত্তর আমরা লিখব ম্যানরের জমি যেসব কৃষকরা চাষ করত তারা জমির মালিক সামন্তপ্রভুকে সস বা সপার নামে কর দিতে বাধ্য ছিল। সস ছিল সাধারণ মুদ্রাদেয় বাৎসরিক খাজনা ও সপার ছিল উৎপন্ন ফসলের মাধ্যমে প্রদেয় কর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জুনটা কি? উত্তর লিখব জুনটা বলতে বোঝায় বিরোধী প্রতিরোধ সমিতিকে। নেপোলিয়নের স্পেন অভিযানকালে স্পেনের বিভিন্ন অঞ্চলে জুনটা বা কমিউন স্থাপন করে দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন নিজ হাতে তুলে নেয় এবং আগ্রহী ফরাসি নেতার বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে। নেক্সট পরের প্রশ্ন, উপদ্বীপীয় যুদ্ধ কি? উত্তর আমরা লিখব নেপোলিয়নের আইবেরীয় উপদ্বীপ বা পর্তুগাল ও স্পেন দখল করতে সচেষ্ট হন। পর্তুগাল নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ অবস্থা মানতে অস্বীকার করলে তিনি পর্তুগাল আক্রমণ করেন। পর্তুগাল জয়ের পর তিনি স্পেন দখল করেন। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ স্পেন ও পর্তুগালের জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে যে যুদ্ধ করে তা উপদ্বীপীয় যুদ্ধ নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, টোরেস ভেডরাস কি? টোরেস ভেডরাস কি? উত্তর আমরা লিখব উপদ্বীপের যুদ্ধের সময় নেপোলিয়নের আক্রমণ প্রতিহত করার জন্য পর্তুগালে অবস্থানরত ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি ট্যাগাস নদী থেকে আটলান্টিক সমুদ্র পর্যন্ত একটি আত্মরক্ষামূলক দুর্গ প্রাকার তৈরি করে নিজেদের রক্ষা করেন। এটি টোরেস ভেডরাসের সুরক্ষা রেখা নামে পরিচিত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? উত্তর আমরা লিখব নিরপেক্ষ দেশগুলির স্বার্থজনিত অসহযোগিতা, ফ্রান্সের নৌবাহিনীর সীমাবদ্ধতা, ভৌগোলিক সীমারেখার অসুবিধা, ফ্রান্সের অভ্যন্তরীণ শিল্পের অনগ্রসরতা, অবাস্তব পরিকল্পনা ইত্যাদি মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে ব্যর্থ করে দেয়।
সর্বোপরি ইংল্যান্ডের শক্তিশালী অর্থনীতি ও নৌবাহিনীর অভূতপূর্ব দক্ষতা নেপোলিয়নকে এই অবরোধ তুলে নিতে বাধ্য করে। নেক্সট প্রশ্ন, পোড়ামাটির নীতি কি? উত্তর আমরা লিখব, পোড়ামাটি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলো জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রসর ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটির নীতি নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? উত্তর, ফরাসি বিপ্লবে রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই সূত্র ধরেই নেপোলিয়ন ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি কনসাল থেকে সম্রাট হতে এবং বংশানুক্রমে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, বাক স্বাধীনতা হরণের মাধ্যমে ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করে। তাছাড়া তিনি ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিতে ক্ষমতা নিজের কুক্ষিগত করেছিলেন। তাই নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়তে হবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।